সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্য দিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতির সারাদিনে পুঁজিবাজার এবং অর্থনীতির খবর নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি ইফাতারা। আর শুরুতেই জানিয়ে দিব ঢাকার পুঁজিবাজারের সূচক এবং লেনদেনের অবস্থা এই মুহূর্তে কি রয়েছে। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ইতিবাচক ধারার মধ্যে দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে এবং এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি অবস্থান করছে ৫,৭২৭ পয়েন্টে, বেড়েছে ৩১.৮৬ পয়েন্ট। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি এই মধ্যে অবস্থান করছে ২,০৬৯ পয়েন্টে, বেড়েছে ৭.৫৩ পয়েন্ট। সরিয়া ভিত্তিক সূচকটি এই মুহূর্তে বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে এই সূচকটি ২.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৩০৩ পয়েন্টে। এরই মধ্যে মোট লেনদেন ৬৫০ কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২ ঘন্টার লেনদেনে এখন পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠান রয়েছে দর হারানো তালিকায়। ১১৮টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে, দর বেড়েছে ১১১টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত ১৪৯টি প্রতিষ্ঠান দর হারানো তালিকায় রয়েছে, দর বেড়েছে ১০৫টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে ২৩টি ফান্ড উঠে এসেছে দর বৃদ্ধি তালিকায়, মাত্র 4টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়। এই ছিল এতক্ষণ পর্যন্ত সূচক ও লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন ১৬২৩২ নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন CFR মসিমোহিত হক অ্যান্ড কং এর পার্টনার মোহাম্মদ ফোরকান উদ্দিন। আমরা আলোচনা শুরু করব তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান। প্রথমে আমরা জানতে চাইবো সূচক এবং লেনদেনের অবস্থা। দেখলাম সূচক কিন্তু ৫,৭০০ ঘরের রয়েছে এবং বেশ একটু এগিয়ে গেছে, লেনদেন কিন্তু সেই পরিমাণে বাড়েনি। আসলে হয়েছে কি, এখন লেনদেনটা কি কারণে বাড়ছে না সেটা একটা ইস্যু থাকতে পারে, আমি বলছি সেটা। কিন্তু সূচকটা বাড়ার মেইন রিজন হলো আপনি গতকালকে এবং আজকের বাজারটা যদি আমরা খেয়াল করে দেখি, ব্যাংকিং সেক্টরের এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের প্রাধান্য কিন্তু বেশি, কারণ ডিভিডেন্ডকে কেন্দ্র করে, তাদের ইয়ার ক্লোজিং এবং ডিভিডেন্ডকে কেন্দ্র করে কিন্তু এখানে বিনিয়োগকারীরা কিন্তু একটু আগ্রহ প্রকাশ পাচ্ছে। এখন লেনদেনের পরিমাণ বাড়ছে, কমে তো নাই, কিন্তু আস্তে আস্তে হয়তো বাড়ছে। হ্যাঁ, কম্প্যারিজন টু আদার্স সেটা বাড়ছে, বাট লেনদেনের পরিমাণ আরও বাড়ার কথা। যেহেতু অন্যান্য সেক্টরগুলো সেভাবে এই মুহূর্তে পারফর্ম করছে না, বিনিয়োগকারীদের আগ্রহ যেহেতু এই জায়গাটা একটু বেশি, এটা একটা রিজন। আর দ্বিতীয় হলো, লেনদেন বাড়ার জন্য যেটা লাগে সেটা হলো অন্য সিকিউরিটিসগুলো সেলার লাগতে হবে এবং বায়ারও সেই পরিমাণে থাকতে হবে। তো বায়ারের আগ্রহটা চলে গেছে ব্যাংকিং সেক্টরের দিকে বেশি, অন্য সেক্টরে যেহেতু কম হয়ে গেছে। তো ডেফিনেটলি যখন প্রাইস হাইক হচ্ছে তো লেনদেনটা ওইভাবে কিন্তু হচ্ছে না। বাট অ্যাগেইন এটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যে ইন কামিং ডেজ আমাদের কিন্তু লেনদেন আরও বাড়া উচিত বলে আমরা বিশ্বাস করি। আমরা জানি যে সামনে বাজেট আছে, তো বাজেটের আগে পরে কিন্তু পুঁজিবাজার অনেকটা অস্থির অবস্থানে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন যেটা বাজেটকে আর কি প্রভাবিত করে পুঁজিবাজারকে। তো আপনার কি মনে হয় এবারের বাজেট কেমন হওয়া উচিত? আসলে যেটা হয়েছে, বাজেট কেমন হওয়া উচিত আমি যদি এটা বলতে বলি, অনেকগুলো সেক্টর নিয়ে একসাথে হয়তো বলতে হবে, কিন্তু আমি শুধু একটু ন্যারো সেন্সে এই ক্যাপিটাল মার্কেট রিলেটেড জায়গাগুলো নিয়ে একটু কথা বলি। আসলে যেটা হয়েছে যে এই আমাদের যে বাজেটগুলো হয়, এই বাজেটগুলো সারা পৃথিবীতেই প্রতি বছরই চেঞ্জ হয়, ঠিক আছে, কিন্তু পুঁজিবাজারটা আমাদের এখানে যেহেতু কিছুটা উইক ফর্মে এখনও রয়ে গেছে, সেরকম জায়গাতে এই বাজারের যে নিয়ামকগুলোতে আপনার বাজেটের যেসব জায়গাগুলো হিট করে, দেখা যাচ্ছে প্রতি বছরই শেয়ার বাজার নিয়ে কিছু না কিছু বলা হয়, শুধু গত বছর ছাড়া কেউ একটা বলা হয় নাই, বলা হয়। তখন হয় কি, বাজারটা নিয়ে সবাই একটু অস্থির থাকে, কারণ এটা একটা লং টার্ম পলিসি দরকার। লেটসে 3 বছর বা 5 বছর, ঠিক আছে, ওকে 3 বছর এই বাজার নিয়ে কিছু বলা হবে না, বা 5 বছর এই বাজার নিয়ে কিছু বলা হবে না। একটা লং টার্ম পলিসি নিয়ে যদি আপনার বাজারটাকে, স্টক মার্কেট রিলেটেড যে পলিসিগুলো আছে সেগুলো যদি একটা লং টার্ম ইম্প্যাক্ট দিয়ে দেখা হয়, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে বাজারে যে অস্থিরতা মানুষের ভিতরে কাজ করে, যে কি হবে মানুষ বুঝতে পারছে না, এই জায়গাগুলো কিন্তু আপনার কিছুটা হলেও কমে আসবে। এবং যে অস্থিরতাগুলো তৈরি হয় সেই অস্থিরতাগুলোও কিন্তু কম্পারেটিভলি কমে আসবে। যেহেতু বারবারই এরকম চেঞ্জ আসে এবং সেটা কখনো কখনো খুব ক্ষতির কারণ হয়ে যায়, দেখা যায় নতুন একটা আইন চলে আসলো যে হঠাৎ করে ট্যাক্স বসিয়ে দিল, হঠাৎ করে এই করে দিল, সেই করে দিল, এই যে জায়গাগুলো, এগুলোর জন্য কিন্তু বাজারে একটা সিরিয়াস রকম ইম্প্যাক্ট পড়ে। তো ওই জায়গাগুলো যাতে না হয় সেদিকে কিন্তু দৃষ্টিভঙ্গি রাখতে হবে। কেন রাখতে হবে? আমি বলছি না যে পুঁজিবাজার ওই রকম থাকুক, কিন্তু প্রশ্ন হলো যে বাজারটা তো এখনও সেই লেভেলে আসেনি, মানুষের আস্থা এখনও ওইভাবে তৈরি হয়নি। এই তৈরি যখন হচ্ছে তখনই যদি বাজারটাকে আরেকবার একটা বাড়ি দেওয়া হয়, তখন কিন্তু বাজারটা কিন্তু এইভাবে কনসিস্টেন্ট করবে না। আমরা পুঁজিবাজার এবং বাজেট নিয়ে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। এ পর্যায়ে নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরছি পুঁজিবাজার নিয়ে আলোচনায়।
আমরা পুঁজিবাজার এবং বাজেট নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি যে গত 6-7 মাস ধরে কিন্তু পুঁজিবাজার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং কিভাবে পুঁজিবাজারকে আমাদের অর্থনীতির সাথে যুক্ত করা যায় সে বিষয়ে আমাদের সরকারের মূল লক্ষ্য কিন্তু সামনের দিকে এটি রয়েছে। আমরা জানি যে মেগা প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো যেন পুঁজিবাজার থেকে অর্থায়ন করা যায় সে বিষয়ে সরকার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে বাজেটে আরো বড় করে পুঁজিবাজারের অংশ বাড়ানো উচিত? সেটা আমি অবশ্যই মনে করি, কারণ বাজেটে আপনি যদি পুঁজিবাজারকে প্রাধান্য দেন তাহলে কি হবে, সরকারের যে মেগা প্রজেক্টগুলো আছে, যেটা আমরা এখন যেমন পদ্মা সেতুর মতো সেতু কিন্তু আমরা নিজের অর্থায়নে করে ফেলছি, এরকম অনেক কিছু কিন্তু আমাদের এই শেয়ার বাজারের মধ্য দিয়ে নিজের অর্থায়নে কিন্তু অনেক কিছু করা সম্ভব এবং সেটার জন্য ট্যাক্স পেইড মানির কিন্তু খুব একটা দরকার পড়ে না। আপনার আই মিন জনগণের ট্যাক্স পেইড মানি না, ট্যাক্সের টাকাটা দিয়ে করতে হবে সেটা। ট্যাক্স পেইড মানি তো ডেফিনেটলি জনগণ যেটা শেয়ারগুলো সেটাও ট্যাক্স পেইড মানি, কিন্তু যেটা আপনার এই যে ট্যাক্সের টাকা দিয়ে করতে হবে সেটাও কিন্তু দরকার পড়ে না। আপনি জনগণ থেকে টাকা নিয়ে এটাকে কোম্পানি করে ছেড়ে দেন, আপনার এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তো সেখানে আমি ডেফিনেটলি মনে করি সরকারের একটা সদিচ্ছাটা আমরা অনেক আগে থেকেই দেখতে পাচ্ছি এই বাজার নিয়ে, এবং বিশ্বাস করি এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী বারবারই বলার চেষ্টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলার চেষ্টা করছেন যে বাজারটা আমাদের এই অর্থনীতিটাকে আরও গতিশীল করার জন্য দরকার। এটা বাস্তবতা। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে অর্থনীতির গতিশীলতার জন্য যেমন আর্থিক খাতের ভূমিকা আছে, তেমনি এই ক্যাপিটাল মার্কেটের যে ভূমিকা এটাও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এখানে আছে। আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু আপনার ডেট বেসড যেসব ফাইন্যান্সগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা ওয়ার্ক করে না, কিন্তু ইকুইটি বেসড ফাইন্যান্স যেগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি ওয়ার্ক করে। এতে করে হবে কি, জনগণ বেশি সম্পৃক্ত হবে এবং সরকারও কিন্তু তার মেগা প্রজেক্টগুলোকে তুলে নিয়ে আসতে পারবে। বাট এখানে যে জিনিসটা আমি আপনাকে বলতে চাবো সেগুলো দেখেন, বাজারটাকে ঠিক করার জন্য তাহলে তাকে কিছু প্রণোদনা থাকতে হবে, কিছু ইনসেন্টিভ থাকতে হবে যাতে করে মানুষ ইন্টারেস্ট ফিল করে বাজারে আসার জন্য। তাহলে পুঁজিবাজারে আসতে গেলে একটা মানুষের কতগুলো প্রবলেম, মানে একটা কোম্পানিকে কতগুলো প্রবলেম ফেস করে। প্রবলেম এই কারণে বলছি কারণ মানুষ রেগুলেশনের ভিতরে কিন্তু মানুষের স্বভাবগতভাবেই মানুষ কিন্তু একটু রেগুলেশনটাকে অ্যাভয়েড করে চলতে চায় আমাদের দেশের বর্তমান পার্সপেক্টিভ অনুযায়ী। তো রেগুলেশনের ভিতরে কিন্তু ঢোকার মানসিকতা বা সাহস খুব বেশি লোকের আছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বাট হ্যাঁ, ঢুকে যদি আমি সেখানে ভালো জিনিস পাই তাহলে কিন্তু আমি রেগুলেশনের ভিতরে যেতেও আমি কিন্তু পছন্দ করব। এই কথাটা বলার যুক্তি হলো এটা যে একটা কোম্পানি যখন বাজারে শেয়ার নিয়ে আসে তখন তার রেগুলেশনের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায়, যেটা সে প্রাইভেট লিমিটেড থাকা অবস্থায় তার কিন্তু এত রেগুলেশন থাকে না। তাহলে আমি এত রেগুলেশন যখন আমি ফেস করছি তখন এই রেগুলেশনের বিনিময়ে আমার ইনসেন্টিভটা কোথায়? ইনসেন্টিভটা হলো আমার ট্যাক্স রেটটাকে কমানো। এখন আমার যে ট্যাক্স রেটটা যেটা আছে, এখন আমাদের 25% যে ট্যাক্স রেট আছে, আপনার লিমিটেড কোম্পানি ব্যাংকের ক্ষেত্রে আরও বেশি। এখন প্রশ্ন হলো যে এই 25% ট্যাক্স রেটটা আমি ব্যক্তিগতভাবে জাস্টিফাইড মনে করি না। রিজন ইজ যে আপনি দেখেন যদি একটা কোম্পানি বাজার থেকে ডেট ফাইন্যান্স নিয়ে সে যখন ইনভেস্টমেন্ট করে তার তো ইন্টারেস্টটা ডিডাক্টিবল এক্সপেন্সেস হয়ে যায়, কিন্তু এর ক্ষেত্রে তো কোনো ডিডাক্টিবল এক্সপেন্সেস নাই, বরং রাদার ডিভিডেন্ড যখন পাচ্ছে তখন সেটার উপরে করদাতা তার হাতেও ট্যাক্স দিচ্ছে, কোম্পানি দিচ্ছে, করদাতা তার হাতে ট্যাক্স দিচ্ছে। তাহলে সেই জায়গাটাকে যদি কনসিডার করি, আমরা যদি অঙ্ক করে দেখি যে একটা কোম্পানি যখন ডেট ফাইন্যান্স নিয়ে বিজনেস করছে তার সুবিধাটা কোথায় এবং সে যখন ইকুইটি নিয়ে করছে তার অসুবিধাটা কোথায়, এটাকে যদি আমরা সামঞ্জস্য করে ট্যাক্স রেটটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি, অন্তত এইটুকু যদি আমরা করতে পারি, তাহলেও আপনি দেখবেন যে আপনার বাজারে কিন্তু আপনার ট্যাক্স রেটটা কমতে বাধ্য। বাট ইয়েস, আমি যতটুকু জানি বা বুঝি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এটা নিয়ে কনসার্ন আছেন এবং উনি চিন্তাও করছেন যে এটাকে কিভাবে রিয়েস করা যায়। সেক্ষেত্রে আমার একটি প্রশ্ন থাকছে যে আমরা দেখি যে প্রত্যেকবার বাজেটের আগেই কিন্তু একটা দাবি উঠে ট্যাক্স কমানোর অথবা ভ্যাট কমানোর বিভিন্ন দাবি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে সরকারের তো সামনের দিন আরো বেশি আগ্রহ হচ্ছে রাজস্ব আদায় থেকে তারা তাদের বাজেটটা করতে যাচ্ছে। তো সরকার কিভাবে চলবে? ওকে, খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আমাদের সবার দাবি সরকারের কাছে থাকে যে ট্যাক্স কমান, ভ্যাট কমান, রেগুলেশন কমান, শাস্তি কমান। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ আমরা চাবো কার কাছে? আমরা চাবো কিন্তু সরকারের কাছে। আবার দিবে কে? দিবও কিন্তু আমরা, চাচ্ছিও আমরা, দিবও আমরা। তাহলে সরকারের নেওয়ার মেকানিজমটাকে রিসার্চের মাধ্যমে বের করতে হবে। এখন খেয়াল করে দেখেন এনবিআর কি করছে, এই টাকাগুলো আদায় করার জন্য তারা ট্যাক্স নেট বাড়ানোর চেষ্টা করছে। অ্যাবসলিউটলি রাইট, এটা দরকার আছে। এখন এই ট্যাক্স নেটটা বাড়াইতে গিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল এসএসসিদেরকে বেশি খোঁজা হচ্ছে, বেশিরভাগই। এখন ইন্ডিভিজুয়াল এসএসসির কন্ট্রিবিউশন দিয়ে আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যায়। স্ট্র্যাটেজিক্যালি যদি আমি চিন্তা করি, যদি বেশি পরিমাণে কোম্পানি লিস্টেড করা যায় তাহলেই সরকারের ট্যাক্সের পরিমাণ ইন্ডিভিজুয়াল ট্যাক্স পে খোঁজার চাইতে, আমি ওটা খুঁজতে মানা করছি না, কিন্তু তার চাইতে অনেক বেশি পরিমাণে ট্যাক্স কিন্তু সরকারের এখানে বাড়বে। আমি আপনাকে পরিষ্কার বলে দিতে পারি, আমি জানি যদি এনবিআর আমার এই কথাগুলো শুনে থাকে ওনারা হয়তো খেয়াল করবেন। কারণ যদি একটা কোম্পানি লিস্টেড হয় তাহলে যদিও তার ট্যাক্স রেট কম, তথাপি সে কিন্তু যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির চাইতে
এক্সেপশনালি যারা আলাদা তাদের কথা বাদ দিয়ে বলছি, যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির চাইতে কিন্তু তার ট্যাক্স পরিমাণ বেশি, তাহলে সে ওখানে ট্যাক্স পরিমাণ বিকজ অফ রেগুলেশন, তাহলে সে ওখানে ট্যাক্স দিচ্ছে একটা পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হলো ওই সিকিউরিটিসগুলো যখন মার্কেটে ট্রেড হচ্ছে ওই ট্রেড ভলিউমের উপরে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে কমিশন পায় সে ট্যাক্স দিচ্ছে। 3 নম্বর তার ট্যাক্স পাচ্ছে সে ব্রোকারেজ হাউসগুলো যে ইনকাম করে সে ট্যাক্স দিচ্ছে। 4 নম্বর হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ফিসগুলো ওই কোম্পানি জমা দেয় সে ট্যাক্স দিচ্ছে। তাইলে একটা কোম্পানি লিস্টেড হওয়ার সাথে সাথে তার ট্যাক্সের খাত কতগুলো বেড়ে যাচ্ছে, 4টা খাত আমার দৃষ্টিতে আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি। আর একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন থাকছে তখন তার শুধুমাত্র একটা খাত, অর্থাৎ সে যদি নিজে প্রফিট করে তখনই সে ট্যাক্স দিবে। কিন্তু যখন একটা লিস্টেড কোম্পানি হয়ে যায় তার সাথে বাকি যারা তৈরি হয়ে যায়, বাকি যে জায়গাগুলো তৈরি হয়ে যায় তারাও কিন্তু ট্যাক্স কন্ট্রিবিউশন করছে এবং সেই পরিমাণটা কিন্তু কম না, অনেক। তাহলে ওই অঙ্কটা যদি আমরা করি তাহলে দেখবেন যে সরকার যদি এখানে আমাদেরকে বেশি প্রণোদনা, আই মিন ক্যাপিটাল মার্কেটকে যদি বেশি প্রণোদনা দিয়ে বেশি পরিমাণ ভালো কোম্পানিগুলোকে, সরকারি কোম্পানিগুলোকে, সরকারের মেগা প্রজেক্টগুলোকে এখানে যদি ঢুকিয়ে দেওয়া যেতে পারে তাহলে সরকারের যে ট্যাক্সের কন্ট্রিবিউশন আমি হল অফ করে বলতে পারি এই খোঁজার চাইতে, আই মিন ট্যাক্স নেট বাড়ানোর জন্য 10 টাকা 5 টাকার লোক খোঁজার চাইতে এটা কিন্তু অনেক ভালো হবে। কারণ আমি কিন্তু আবার বলছি যে ওই ট্যাক্স নেট বাড়াতে আমি না করছি না, কিন্তু ওইটা চলতে থাকবে। ইন এডিশন টু দ্যাট আমরা যদি এই ক্যাপিটাল মার্কেটের দিকে বেশি করে নজর দিয়ে থাকি তাহলে সেখানে কিন্তু সরকারের ট্যাক্সের পরিমাণও কিন্তু বাড়বে। তাহলে কি হচ্ছে, তাহলে আপনি যে কোশ্চেনটা আমাকে করেন সরকার টাকা পাবে কোথায়, সরকারের টাকা পাওয়ার বহু জায়গা আছে, কিন্তু স্পেসিফিক জায়গা হলো যে সরকার কি রিসার্চটা করে কিনা। ওই রিসার্চগুলো করে স্পেসিফিক জায়গাগুলোকে যদি হিট করা যায় তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণ বাড়বে। আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও আপনার কাছে ফিরে আসবো আলোচনায়, কিন্তু তার আগে নিবো আরো একটু বিরতি। এরপর যে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতির সারাদিনে পুঁজিবাজার এবং অর্থনীতি নিয়ে আলোচনায়। আজ আমাদের সাথে আছেন সিএ ফার্ম মসিমোহিত হক অ্যান্ড কং এর পার্টনার মোহাম্মদ ফোরকান উদ্দিন। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা পুঁজিবাজার বাজেট এবং সরকারের মেগা প্রকল্পগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে আমরা বাজেট নিয়ে যে বিষয়টি আলোচনা করছিল যে রাজস্বের বিষয়, তো আপনার কি মনে হয় যে বর্তমান যে আমাদের ইনকাম ট্যাক্স ল রয়েছে তা কতটুকু ব্যবসা বান্ধব? আমি যদি এক কথায় উত্তর দিতে চাই, বর্তমান যে ইনকাম ট্যাক্স ল যেটা রয়েছে সেটাকে আমি পুরোপুরি ব্যবসা বান্ধব মনে করি না। আচ্ছা, এবং এই লটাকে ট্যাক্স কালেকশনের জন্য খুব বান্ধব আমি মনে করি না। আপনি তো ব্যবসা বান্ধব তখন বলবেন যখন এটা আপনাকে বিরক্তির উদ্রেক করবে না। কারণ হলো মানুষ যখন পকেট থেকে টাকা দিবে তখন এমনিতে তো আর কেউ টাকা দিবে না, দেয়ার এনফোর্সমেন্ট অলসো ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নাই এনফোর্সমেন্টের দরকার আছে। এখন এক অপরাধের জন্য যদি আপনি 5 বার শাস্তি দেন, এক অপরাধের জন্য যদি আপনি 10 বার শাস্তি দেন, মানুষ তো ভুলেও ওখানে যেতে চাবে না। এই কথাটা বলার যুক্তি হলো এটা, যদি আমরা ইনকাম ট্যাক্সের লটা খুলি বা আমরা যদি ভালো করে পড়ি, একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলবো যে একটা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট হওয়ার পরে, ইউনিভার্সাল সেলফে সাবমিট হওয়ার পরে তার কতবার এটাকে পরীক্ষা করার সুযোগ থাকে বাই এনবিআর। আমার জানা মতো কমপক্ষে 5 বার, কমপক্ষে 5 বার। এর মধ্যে 5 বারও হইতে পারে, আবার এই 5 বারের মধ্যে 2 বারও হইতে পারে, আবার নাও হইতে পারে, তবে না হওয়ার চান্সটা কম্পারেটিভলি কম। এখন আমার প্রশ্ন হলো, একজন মানুষকে পরীক্ষা করার জন্য কি 5 বার তাকে পরীক্ষা করতে হয়? আর যদি সেটা করতেই হয় তাহলে তো কোশ্চেন উঠে যায় এফিসিয়েন্সি অফ এনবিআর অফিসার্স। এই জায়গাটাকে আমার মনে হয় এই অডিটের যে জায়গাটুকু অথবা পরীক্ষার যে জায়গাটুকু, সেই জায়গাটুকুকে আমার মনে হয় আরও মিনিমাইজ করা উচিত। এটা নিশ্চয়ই উচিত। এবং তাতে করে যেটা হবে যে আপনি একটা রিটার্ন সাবমিট করার পরে তো আপনি শান্তিতে ঘুমাতে চান যে আমি সরকারকে ট্যাক্স দিয়েছি, আমি আরামে থাকবো। হ্যাঁ, আমার কিছু সমস্যা থাকতে পারে, সেটা এনবিআর খুঁজতে পারে, এতে কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু কতবার আপনি খুঁজবেন? 5 বার কেন খুঁজবেন? আমি একটা রিটার্ন সাবমিট করার পরে আপনি একবার অডিটে ফেলতেছেন, আবার ইন্সপেকশন করতেছেন, আবার আপনি অডিটে ফেলতেছেন। দিস আর এগুলো আমার কাছে কখনো খুব ফানি মনে হয়। এই জায়গাগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে নিরুৎসাহিত অলরেডি আছেই মানুষ। এনবিআর শুনলেই মানুষ কিন্তু মনে করে আচ্ছা ঠিক আছে, এটা বোধহয় আমার জন্য একটা হ্যাসেলের জায়গা। তো এই যে কনসেপ্টটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এই জায়গাটাকে যদি আমি কমফোর্ট দিতে না পারি তাহলে কিন্তু আপনার ট্যাক্সের কালেকশনের যে পরিমাণ অথবা ট্যাক্স লোকের যে, কারণ আপনি ভয় দেখায় মানুষকে কত করবেন? ভয় দেখালে মানুষ একসময় রিয়েক্টও করে, কিন্তু কতক্ষণ ভয় দেখাবেন আপনি? হ্যাঁ, ভয় দেখানোর দরকার আছে, কিন্তু এইভাবে তো না, দেয়ার আর আদার স্কোপ অলসো। এটা তো গেল এই 5 বার অডিট।
তার উপরে সবচেয়ে খারাপ যে জায়গাটা সেটা হলো এই এনবিআর যিনি ট্যাক্স অ্যাসেসমেন্ট করার অথরিটি, উনি যখন অ্যাসেসমেন্টটা করে শেষ করে দিচ্ছেন তখন সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়, তখন আসতেছে এজি অডিট। এখন প্রশ্ন হলো এজি অডিট কি আমাকে অডিট করছে বা এসএসসি কে অডিট করে? আমি মানে এসএসসি না, তারা এসএসসি কে অডিট করছে না, তারা কাকে করছে? ওই ডিসিটি কে বা যিনি অ্যাসেসিং অথরিটি ওনাকে অডিট করছেন যে উনি অ্যাসেসমেন্টটা ঠিকমতো করেছেন কিনা। প্রশ্ন হলো ওই কাজটা যখন উনি দেখতে যান তখন কি হচ্ছে জিনিসটা, তখন যেটা হচ্ছে উনি কতটুকু বোঝেন ট্যাক্স, এটা তো একটা কোশ্চেন থেকে যায়, কারণ উনি তো এই ডিপার্টমেন্টের লোক না, ওনার পারফেক্ট ট্রেনিংও এখানে খুব যে একটা বেশি আছে তা না, ওনার সেই লেভেলের এক্সপেরিয়েন্সও নাই। এখন প্রশ্ন হলো সরকার কি মনে করছে যে এনবিআর এর লোকরা অযোগ্য, অথবা মাননীয় চেয়ারম্যান অফ এনবিআর উনি কি মনে করেন ওনার আন্ডারে যারা কর্মকর্তা আছে তারা অযোগ্য, যে আরেকজন থার্ড পার্টিকে দিয়ে তার এটা করাইতে হবে? এবং এতে করে দুটো অসুবিধা হচ্ছে, এনবিআর এর যারা অফিসার্স আছেন তারা যেমন মানসিকভাবে দুর্বলতায় একটা ভোগেন এবং অসম্মানেও ভোগেন এটা কিছুটা, তেমনি যারা করদাতা আছেন ইন আদার ওয়ার্ডস প্রেশারটা কিন্তু করদাতার উপরেই এসে পড়ে। কারণ যখনই ডিসিটিকে এই কোশ্চেনগুলো এজি থেকে করা হয় তখন তো ডিসিটি আলটিমেটলি করদাতাকেই ডেকে উত্তর দিতে হচ্ছে, এবং এইটা চলে যাচ্ছে আপনার পার্লামেন্টারি বোর্ড পর্যন্ত। এই পার্লামেন্টারি বোর্ড থেকে এখন ভালো যাচ্ছে না মন্দ যাচ্ছে এগুলো কিন্তু প্রুফ করা ইটস এ ভেরি টাফ। তো এখন প্রশ্ন হলো আমি করও দিব আর এরকম হ্যাসেলের মধ্যে ঢুকে আমি আমার পায়ের জুতা ক্ষয় করব, মাথা চিন্তা করব, চুল পাকায় ফেলবো, এরকম সিচুয়েশনে এই এনভায়রনমেন্ট মানুষ চায় না। এখন আমার প্রশ্ন হলো এনবিআর এর 5বার অডিট আছে, এরপর আবার এজি অডিটের প্রয়োজনটা কোথায়? ইট শুড বি ক্লোজ ফ্রম দিস বাজেট, আই এম শিওর, এবং এটা আমি বিশ্বাস করি। আমি বুঝতে চাই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি এই কথাগুলো শুনে থাকেন উনি নিশ্চয়ই খেয়াল করবেন, কারণ এখন যেটা আমরা চিন্তা করছি বাংলাদেশ গভর্নমেন্ট এবং বর্তমান যে চেয়ারম্যান আছে এনবিআর এর বর্তমান চেয়ারম্যান, উনিও কিন্তু ট্যাক্স এনভায়রনমেন্টকে ফ্রেন্ডলি করার চেষ্টা করছেন, যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন, কিন্তু কোশ্চেন ইজ এরকম প্রভিশন রেখে কিন্তু ফ্রেন্ডলি করা যাবে না। তাহলে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে উনি নিশ্চয়ই সরকারের সাথে আলোচনা করবেন যাতে করে এই অ্যাটলিস্ট এজি অডিটটা বন্ধ হয়ে যায়। এজি অডিটটা বন্ধ হয়ে গেলে আপনার যেটা হবে, মানুষ উৎসাহ ফিল করবে, মানুষের ভিতরে ভয় কমে যাবে, মানুষ স্বপ্রণোদিত হয়ে, মোটিভেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আপনি যদি মানুষকে মোটিভেট করে যত বেশি কিছু করাতে পারবেন সেটা কিন্তু আপনার ইয়েস, যেমন হার্সবার্গের একটা থিওরি আছে যে যেখানে বলা আছে যে স্যালারি একটা ইস্যু, কিন্তু তার চাইতে বড় ইস্যু হলো মোটিভেশন। দ্যাট মিনস ওখানে আপনি একটা মানুষকে পয়সা দিয়ে যতটা না খুশি করতে পারবেন, মোটিভেশন দিয়ে তার চাইতে অনেক বেশি খুশি করতে পারবেন। তো এনবিআর সেই কাজটা করতে হবে। এই মোটিভেশনাল জিনিসগুলো, নট যে তাকে ট্যাক্স কাট দিবেন, নট যে তাকে হাইস্ট ট্যাক্স পে করবেন, নট যে তাকে কিছু বেনিফিট দিবেন, নো, তার উপরে যে হ্যাসেলগুলো, প্রক্রিয়াটাকে সহজ করতে হবে। আমি তো আপনাকে একটা এক্সাম্পল বললাম, এরকম বহু প্রভিশন আছে আপনি ট্যাক্স আমাদের অর্ডিন্যান্সটার মধ্যে যেখানে একটা কাজের জন্য 3বার শাস্তির বিধান আছে। এই জিনিস জায়গাগুলোকে যদি আমরা মিনিমাইজ না করি বা এই জায়গাগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি সেটা কিন্তু ট্যাক্স ফ্রেন্ডলি হবে না। আর আমরা যতই চেষ্টা করি আমাদের যে আহরণের যে জায়গাগুলোতে মানুষ ভীত হবে, এবং আলটিমেটলি যেটা হবে, যেটা নিয়ে আমরা ভয় পাই, কানাডায় বেগম পড়া তৈরি হবে, মালয়েশিয়া সেকেন্ড হোম তৈরি হবে, আমেরিকায় লোকজন টাকা নিয়ে চলে যাবে। সো এই যে জায়গাগুলো সেটা কিন্তু আমাদের এনবিআর কে ট্যাক্স ফ্রেন্ডলি করে কিন্তু এগুলো তৈরি হবে বেগম পাড়া বন্ধ করার জন্য এবং সেকেন্ড হোম বন্ধ করার জন্য। জনাব ফুরকান উদ্দিন, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই ছিল আজকের আয়োজনে, আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।